বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে দীর্ঘ সময় ধরে আমরা সাথে সাথে থেকে আন্দোলন করেছিলাম, এই ভাই ব্রাদাররা, তখন আমাদের কোনো দোষ ছিল না। পাশে বসে মিটিং করতো, মিছিল করতো, পরিকল্পনা করতাম। 5 আগস্টের পরে হঠাৎ গণেশ উল্টে গেছে, তখন আমরা আবার রক্কাটা হয়ে গেছি, স্বাধীনতা বিরোধী। তাহলে রক্কাটা স্বাধীনতা বিরোধী কেন বলে, এটা কি বুঝতে এই প্রজন্মের আর একটু বাকি আছে? না, স্বার্থের কারণে বলে, স্বার্থের কারণে। স্বার্থ ফুরাই গেলে আর নাই, মনে হচ্ছে সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। এটা হচ্ছে তাদের ন্যারেটিভ। এই মানুষগুলো কিন্তু 20 বছর আমাদের সাথেই ছিল, তখন আমরা রক্কাটা না, মুক্তিযুদ্ধ বিরোধী না, স্বাধীনতা বিরোধী না, আমাদের কোনো দোষ নাই, আমরা দুধে ধোয়া তুলসী পাতা। এখন যেই গণেশটা উল্টে গেছে, আমরা বলছি না তোমাদের চাঁদাবাজির সাথে আমরা আর নাই, তোমরা ধর্ষণ করো এর সাথে আমরা আর নাই, তোমরা আন্তঃকন্দল করে 200 অধিক মানুষ এর সাথে নাই, তখনই আমাদের বলছে তোমরা নাই, তাইলে তোমরা হচ্ছে রাজাকার। কি সুন্দর ট্যাগিং, রাজাকার ট্যাগিং। তা আমরা তাদের এই কথার জবাবে আমরা বলছি, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। যারা আমাদের পেছনে লেগে থাকে এরা সবসময় পেছনে থাকে, আমরা তো সামনে তাকিয়ে থাকি, পেছনে তাকানোর সময়ও আমাদের নাই। তারা আমাদের নিয়ে গুজব ছড়ায়, ট্যাগিং করে, বুলিং দেয়, শেমিং করে, আদারিং করে, আমরা তাদের দিকে তাকিয়ে অনুকম্পার হাসি হাসি, আমরা হাসতে হাসতে আমাদের কর্মগুলোর পরিকল্পনা আমরা তৈরি করি, আর সামনে আমরা কি করব ছাত্রদের নিয়ে ভাবি, দেশটাকে নিয়ে আমরা ভাবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল আমাদের এলাকা বগুড়াতে সরকারি আইজুল হক কলেজে ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই, এবং আরও অতিথি ছিলেন বগুড়া 4 আসনের এমপি প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ ভাই। তো তিনিও সেখানে অসাধারণ বক্তব্য দিয়েছেন। তো আজকের ভিডিওতে আপনাদের নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের অসাধারণ একটা বক্তব্য শোনাবো, যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন। তো বেশি দেরি করবো না, চলুন আবার নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখে আসি। 15 বছর আমাদের কাজ করতে দেয়নি, আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছি, কিন্তু আমরা আমাদের ইচ্ছা আছে সামনে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে টেকনিক্যাল নলেজ এবং এডুকেশনাল সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা জায়গায় ক্যারিয়ার ক্লাব গড়ে তোলার জন্য। এই ক্যারিয়ার ক্লাবের মধ্য দিয়ে কাউন্সিলিং হবে, যেটা ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা দেখছি, অথবা অস্ট্রেলিয়া, ইউকে, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এই যে দেশগুলোতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এক একটা ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাব থাকে। ক্যারিয়ার কাউন্সিলিং এর ক্লাবের কাজ হচ্ছে, ডক্টর যেরকম হাসপাতালে গেলে আপনার ডায়াগনোসিস করে, ডায়ালাইসিস করে, আপনাকে একটা ওষুধ সাজেস্ট করে, সেটা খেলে আপনি সুস্থ হন, তেমনি ভাবে একটা মানুষের ভিতরে তার ক্যারিয়ারের পাথটা কি, তার ভিতরে কি হিডেন ট্যালেন্ট রয়েছে, এটা চক আউট করা, আইডেন্টিফিকেশন, এটা ওয়েস্টার্নদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এজন্য তারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সরকারি অর্থায়নে ক্যারিয়ার ক্লাব চালায়। বাংলাদেশের কিসমতে এগুলো জোটে নাই। ইসলামী ছাত্র শিবির চেষ্টা করছে এই ক্যারিয়ার ক্লাব গড়ে তুলে এক্সপার্টদের সমন্বয়। আমরা এভাবে স্টুডেন্টদেরকে, তারা অ্যাপয়েন্টমেন্ট নিবে, এক্সপার্টদের অপিনিয়ন নিবে, কথা বলবে, এবং সে তার ক্যারিয়ার গোলগুলো আইডেন্টিফাই করবে, তার ভিতরে কি হিডেন ট্যালেন্টগুলো রয়েছে আমরা এগুলো আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করব, এবং তাকে একটা সাজেশন দিয়ে দিব যে আগামী দিনে তুমি এভাবে যদি আগাতে পারো তাহলে তুমি এদিকে যেতে পারবা। এই জিনিসটা হচ্ছে আমাদের বড় ক্রাইসিস। বাংলাদেশে থাউজেন্ডস অফ প্রফেশন আছে, কিন্তু আনফরচুনেটলি ছোটবেলা থেকে আমাদের কয়েকটা প্রফেশনের কথা শোনানো হয়, ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, এরপরে পুলিশ, অথবা এই রকম 2-4টা। আমার মনে পড়ে আমি যখন আলিম পরীক্ষা দেই, তখনও আমাকে এইম ইন লাইফ রচনা মুখস্থ করে পড়তে হয়েছে। মাই এইম ইন লাইফ ইজ টু বি আ ডক্টর। গুড ডক্টর ইজ নট অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি। I want to be a doctor. After completing my MBBS degree, I will go to my village and serve the general people. আমাকে এইটা পড়ানো হয়েছে, কিন্তু স্টিল নাও আই এম স্টুডেন্ট অফ হিউম্যানিটিস। আমি আসলে ডাক্তারি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কিছুই বুঝি না, কিন্তু আমি রচনায় লিখে আসছি আই ওয়ান্ট টু বি আ ডক্টর। এই হচ্ছে আমার দেশের লেখাপড়ার অবস্থা। ছোটবেলা থেকে এই জিনিসগুলোই আমাদেরকে শেখানো হচ্ছে। স্কুল কলেজগুলোকে সৃজনশীলতা নাই, এখানে ইনভেস্টমেন্ট নাই। স্কুল কলেজে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে প্রফেশনালি, তাদেরকে এমনভাবে ডিহিউম্যানাইজ করা হয় এবং আদারিং করা হয় এই সোসাইটিতে, এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ। অথচ ওয়েস্টার্নদের কাছে যান, স্কুল শিক্ষকের প্রফেশনটা হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস লুকেটিভ প্রফেশন।
সেখানে যদি একটা জাতিকে গড়ে তুলতে হয় তাহলে স্কুলে গুরুত্ব দিতে হবে। এখানে এই সরকার আসার পরে আপনারা দেখেছেন যত আন্দোলন, সব শিক্ষা খাতের শিক্ষক, মাধ্যমিক স্কুল, টেকনিক্যাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অমুক দাবি তমুক দাবি, সারাক্ষণ দাবি দাবা আদায় করতে করতে তাদের জীবন শেষ। শিক্ষা ক্ষেত্রে স্ট্রাইক দিয়ে রাখছে তারা, এমন আনরেস্ট সিচুয়েশন করে রাখছে। দিস ইজ দ্য কনস্পাইরেসি। এডুকেশনকে বলা হয় ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। এই জাতির মেরুদণ্ডকে ভেঙে দিলে সে জাতি কুঁচকে যায়, পড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জাতির ব্যাকবোনকে ধ্বংস করে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পর থেকে এই 54 বছরে যে কনস্পাইরেসি করা হয়েছে তার ফসল হচ্ছে 54 বছরের এই পর্যায়ে দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশে 6,20,00,000 মানুষ দে আর লিভিং দ্য পভার্টি লাইন। এটা দুর্ভাগ্য। এই জায়গা থেকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে গড়ে তোলার এখন একটা চমৎকার সুযোগ আপনাদের রয়েছে। তথ্য প্রযুক্তির ওপেন হাব তৈরি হয়েছে, এটা একটা বিশাল করিডরে পরিণত হয়েছে। ওপেন একটা সোর্স আপনাদের কাছে রয়েছে। এই সোর্স গুলোকে কাজে লাগিয়ে নিজেদের ইফিসিয়েন্সি এবং স্কিল ডেভেলপ করার জন্য আপনারা চেষ্টা করলে ভালো করতে পারবেন। ইসলামী ছাত্র শিবির সেই ক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছেন, ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত থাকার ফলে কিছু অঙ্গ মানুষের এমন কথার সম্মুখীন হতে হয় যে শিবির নাকি খালি রক কাটে ও ধর্মের নামে রাজনীতি করে, বিষয় কি অবগত করবেন? আপনারা এখানে তো অনেক মানুষ আছেন এবং বগুড়ায় তো আপনারা, আমি যদি ভুল না করি সবার তো 15 বছর 12 বছর বয়স হয়েছে নাকি? 12 বছরের কম তো এখানে নাই কেউ। আর আজিজুল হক কলেজে 12 বছরের নিচে ভর্তি হওয়ার স্কোপও কম বলতে নাই, এটা তো জানি আমি। আপনাদের ভিতরে কে কে দেখছেন এই 12 বছর জীবনে ইসলামী ছাত্র শিবির রক কেটেছে এরকম এই টোটাল বগুড়া, টোটাল উত্তরবঙ্গে এরকম একটা ঘটনা আপনার সামনে ঘটছে? একটাও ঘটে নাই। আপনারা একটু হাত উঁচা করেন না, এই যে আশেপাশে যারা শুনছেন হাত উঁচা করে এসে এইখানে এসে একটু বলেন যে, এখানে এসে বলেন যে অমুক জায়গায় রক কাটছে ছাত্র শিবির। আপনাদের জীবদ্দশায় দেখেন নাই। আপনাদের চাইতে অল্প বয়স আমার বেশি, আমিও আমার জীবদ্দশায় দেখি, শুধু শুনছি। এই শোনা কথায় এখন আর কান দিয়ে লাভ নাই। কান ওই বলে না যে কান চিলে নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াও, কান আছে কিনা একটু টেস্ট করে দেখে না। এই প্রজন্ম এখন আর এটা বিশ্বাস করে না। এগুলো পুরাতন বস্তা কথা ন্যারেটিভ গুলো অনেক শুনিয়েছে আমাদের। বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে দীর্ঘ সময় ধরে আমরা সাথে সাথে থেকে আন্দোলন করেছিলাম, এই ভাই ব্রাদাররা, তখন আমাদের কোনো দোষ ছিল না। পাশে বসে মিটিং করতো, মিছিল করতো, পরিকল্পনা করতাম। 5 আগস্টের পরে হঠাৎ গণেশ উল্টে গেছে, তখন আমরা আবার রক কাটা হয়ে গেছি, স্বাধীনতা বিরোধী। তাহলে রক কাটা স্বাধীনতা বিরোধী কেন বলে এটা কি বুঝতে এই প্রজন্মের আর একটু বাকি আছে? না, স্বার্থের কারণে বলে, স্বার্থের কারণে। স্বার্থ ফুরাই গেলে আর নাই, মনে হচ্ছে সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। এটা হচ্ছে তাদের ন্যারেটিভ। এই মানুষগুলো কিন্তু 20 বছর আমাদের সাথেই ছিল, তখন আমরা রক কাটা না, মুক্তিযুদ্ধ বিরোধী না, স্বাধীনতা বিরোধী না, আমাদের কোনো দোষ নাই, আমরা দুধে ধোয়া তুলসী পাতা। এখন যেই গণেশটা উল্টে গেছে, আমরা বলছি না তোমাদের চাঁদাবাজির সাথে আমরা আর নাই, তোমরা ধর্ষণ করো এর সাথে আমরা আর নাই, তোমরা আন্তঃকন্দল করে 200 অধিক মানুষ এর সাথে নাই। তখনই আমাদের বলছে তোমরা নাই, তাইলে তোমরা হচ্ছে রাজাকার। কি সুন্দর ট্যাগিং, রাজাকার ট্যাগিং। তা আমরা তাদের এই কথার জবাবে আমরা বলছি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। যারা আমাদের পেছনে লেগে থাকে এরা সবসময় পেছনে থাকে, আমরা তো সামনে তাকিয়ে থাকি, পেছনে তাকানোর সময়ও আমাদের নাই। তারা আমাদের নিয়ে গুজব ছড়ায়, ট্যাগিং করে, বুলিং দেয়, শেমিং করে, আদারিং করে। আমরা তাদের দিকে তাকিয়ে অনুকম্পার হাসি হাসি, আমরা হাসতে হাসতে আমাদের কর্মগুলোর পরিকল্পনা আমরা তৈরি করি। আর সামনে আমরা কি করব ছাত্রদের নিয়ে ভাবি, এ দেশটাকে নিয়ে আমরা ভাবার চেষ্টা করি। তাদের পেছনে লাগারও কোনো দরকার নাই, তাদের কথার জবাব দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা আমরা ফিল করি না। ছাত্ররা যদি দেখে ইসলামী ছাত্র শিবির এই কাজগুলোর সাথে জড়িত ক্যাম্পাসে, ছাত্ররাই ভোট দিয়ে আমাদেরকে রিজেক্ট করে দিবে। 1977 সালে ছাত্র শিবির প্রতিষ্ঠান হওয়ার পর থেকে 1989, 81, 82, 83 ধারাবাহিকভাবে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, এই ছাত্র সংসদ নির্বাচনে একচেটিয়া এই আজিজুল হক কলেজ সাক্ষী, সেখানে ইসলামী ছাত্র শিবির প্যানেল সহ বিজয় অর্জন করেছে। বাংলাদেশের প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিগুলোতে বিজয় অর্জন করেছে। তখন ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য বাম, রাম, ছাত্রদল, ছাত্রলীগ সব একসাথে হয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য তৈরি করে ইসলামী ছাত্র শিবিরের এগেইনস্টে প্রোপাগান্ডা চালিয়েও আমরা থামাতে পারে নাই আমাদেরকে। এখন দেখছে যে এ জাতিরে থামাইতে গেলে এখন নির্বাচনই থামাইতে হবে। বিএনপির 1990 সালে ক্ষমতায় আসছিল না, এরপর থেকে 2025 পর্যন্ত, 24 পর্যন্ত, এই 25 পর্যন্ত বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে তারা ইলেকশন দিয়েছে?
10 বছর বিএনপি ক্ষমতায় ছিল, কোথাও ছাত্র সংসদ দেয় নাই, এবং আওয়ামী লীগও তো দেয় নাই। আওয়ামী লীগও এটা ভয় পেয়েছে, এবং সর্বশেষ 19 সালে পাতানো একটা ইলেকশন ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, মারিং কাটিং, এটা ইতিহাসের জঘন্যতম ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। তাহলে কেন ভয় পায়? ওই 90 এর পর থেকে আর ছাত্র সংসদ দেয়নি কেন? কারণ ছাত্র সংসদ দিলে ছাত্র শিবির প্রত্যেক জায়গায় বিজয় অর্জন করবে, আর আগে তাদের এই সস্তা ট্যাগিং, রক কাটার এই ন্যারেটিভ, এইগুলো আর দাঁড় করানো সম্ভব না। এই কারণে আমাদের উপরে দমন নিপীড়ন চালিয়েছে, আর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমাদেরকে আপনারা দেখছেন, গুম কমিশন রিপোর্ট দিয়েছে, সেখানে যে রিপোর্ট হয়েছে 1 নম্বর তালিকায় রয়েছে গুম সবচেয়ে বেশি হয়েছে কাদের? বিএনপির নাম আছে। কিন্তু শুধু বিএনপি না, আছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। সেখানে অঙ্গ সংগঠনের মধ্যে তাঁতি দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, অমুক দল, তমুক দল, অনেক অঙ্গ সংগঠন মিলে হচ্ছে 35%। 2 নম্বর তালিকায় আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, গুমের পরিমাণ 31%। একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবির সেখানে আলাদা রিপোর্টের আওতায় গিয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে। কি ভয়টা পায় আমাদের বুঝতে পারতেছেন? ট্যাগিং দেবে না, ওদের তো ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। ছাত্র শিবির থাকলে চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, ক্যাম্পাস গুলোতে উলট পালট কাজ বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলো পারে না, জাতিকে ধোঁকা খাওয়াতে পারে না। নেতার পিছনে মাইক নিয়ে দৌড়াবে, নেতার পিছনে হলের জন্য, সিটের জন্য দৌড়াবে, এগুলো বন্ধ করে দিছি আমরা ক্যাম্পাস। আল্লাহ রহমতে এখন প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা স্পষ্টভাবে 5 আগস্টের পরে বলেছি, কোন ধরনের মানে গণরুম, গেস্ট রুম কালচার বাংলাদেশে চলবে না। ছাত্ররা মেধার ভিত্তিতে হলে সিট পাবে। যদি মেধার ভিত্তিতে হলে সিট না হয়, তাহলে ইসলামী ছাত্র শিবির আবারও রাস্তায় দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের সাথে একাত্মতা পোষণ করছে। এই একাত্মতা পোষণ করার পরে আর কেউ আর সাহস করে না। 2 দিন পরে আমরা তাদেরকে দেখছি, তারাও এই সুরে কথা বলছে, না আমরা আর গণরুম চাই না, গেস্ট রুম চাই না। চাবে কেমনে? ছাত্রদের তোপের মুখে তো বাংলাদেশ ছাড়া হইতে হবে, এটা চাওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং সুস্থ রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য, প্রবর্তনের জন্য ইসলামী ছাত্র শিবির 5 আগস্টের পরে প্রতিটা ক্যাম্পাসে মেধাভিত্তিক, কল্যাণমুখী, ছাত্র বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদেরকে অ্যাকোমোডেশন করার জন্য চেষ্টা করেছে। এবং ইসলামী ছাত্র শিবিরের এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য তারা কয়েকটা পলিটিক্স করে। একটা হচ্ছে টাচ পলিটিক্স, টাচ করবি না, আর একটা দায় চাপানোর পলিটিক্স, যে কিছু হইলেই দায় চাপাই দাও। টাচ করবি না মানে বামদের রাজনীতি তো নাই, তারা বিভিন্ন জায়গায় গায়ে পরে ঝগড়া করে, যায় পুলিশের গায়ে হামলা করে বলে টাচ করবি না, মানে টাচ করে দেখ কি হয়। মানে হচ্ছে টাচ পলিটিক্স ছাড়া আর কিছুই বুঝে না। বাংলাদেশের কোনো জায়গায় কোনো ছাত্র বান্ধব কর্মসূচি নেই। কিছু হইলে জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। ছাত্র সমাজ এখন ওই আগুন জ্বালা পড়ার রাজনীতি এখন আর পছন্দ করে না। যারা আগুন জ্বালাতে চায় তাদেরকে বাংলাদেশ থেকে তারা বিদায় করে দিতে চায়। আমাদের রাজনীতি ক্ষয়িষ্ণু, ধ্বংসপ্রাপ্ত, শেষ হয়ে গেছে। তারা মব ক্রিয়েশনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না, কল্যাণমুখী রাজনীতি চলবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, ছাত্র শিবিরের মূল উদ্দেশ্য কি? ছাত্র শিবির যদি রাজনৈতিক নিরপেক্ষ হতো তাহলে কি শিক্ষার্থীদের নিয়ে এমন উৎসাহমূলক কার্যক্রম করতেন? একজন মেয়ে কিভাবে শিবিরের আদর্শ ধারণ করবেন? দেখেন, রাজনীতি নিরপেক্ষ বলতে বাংলাদেশে আসলে কোনো নিরপেক্ষ বলতে এরকম কিছু নাই। নিরপেক্ষতাটাও একটা পক্ষ, এটা আপনাকে বুঝতে হবে। মানে অমুক হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির, এরপরে একজন বললো আমি নিরপেক্ষ, তো সেও তো একটা পক্ষ হয়ে গেল। তো নিরপেক্ষ বলতে আসলে কেউ নাই, কেউ না কেউ কোনো জায়গায় না কোনো জায়গায় কিছু একটা পক্ষ আছে। তো ইসলামী ছাত্র শিবিরের আদর্শ যেটা, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তা আল্লাহ প্রদত্ত হচ্ছে আল কোরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার রাসূল নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। এটাই হচ্ছে আমাদের আদর্শ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী নিয়ে এসেছেন, এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মানব রচিত কোনো মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না, কারণ মানুষ যা রচনা করে সেটা সে করে অনলি ফর হিজ ওর হার স্যাটিসফ্যাকশন। তার কমিউনিটিকে ডেভেলপ করার জন্য সে ল ইনফোর্স করে। আমেরিকায় যাবেন, সেখানে আইন যেরকম তার সুবিধা মতো করে ফেলছে। আবার আপনি অস্ট্রেলিয়াতে যান, সেখানে তার মতো করে সে আইন প্রণয়ন করে ফেলছে। পৃথিবীর বিভিন্ন দেশের আইন ভিন্নতা রয়েছে, এগুলো করেছে তার কমিউনিটির স্বার্থ উদ্ধারের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এবং কোরআন সেন্ট্রালাইজ থিওরি হচ্ছে কোরআনের নাস, মানবতার জন্য এই গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন। সুতরাং মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সত্য মিথ্যার একটা মানদণ্ড বা নীতি।
এখানে আসলে কোনটা আসলে ভালো কোনটা মন্দ এখান থেকে তুমি জাজমেন্ট করতে পারবা, জাস্টিফাই করতে পারবা। সুতরাং কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সাদা কালো লম্বা খাটো সবকিছুই আল্লাহর সৃষ্টি, আরবি আজমি বাঙালি এই সবকিছু আল্লাহর সৃষ্টি। সুতরাং মানুষের জন্য ইউনিভার্সাল ল কোনটা হলে ভালো হয় এটা পৃথিবীর মানুষের চাইতে আল্লাহই ভালো জানে। কারণ বাংলাদেশে একটা সংবিধান করা হয়েছিল, কতবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এরপরেও কাজ হয় না। এখন আবার সংস্কার কমিশন করছে, সংস্কার কমিশন করে এরপরে আবার সংস্কার করতে হচ্ছে, আর এক গভর্নমেন্ট এসে আর একবার সংস্কার করবে। মানুষের তৈরি আইন কিয়ামত পর্যন্ত সংস্কার হবে। আল্লাহর তৈরি আইন কিয়ামত পর্যন্ত যা দিছে তার একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারবে না। যে আইন হচ্ছে ইউনিভার্সাল, দিস ইজ সো মাচ স্মার্ট। এই স্মার্ট আইন বাংলাদেশে যে আইনগুলো চলে এগুলো কি বাঙালিদের তৈরি করা? এই আইন হচ্ছে 1857 সালের পরে নারীর শাসন যখন এই অঞ্চলে জারি করা হলো, এরপরে এই অঞ্চলে বেয়ার অ্যাক্ট তৈরি করা হয়েছিল। সে আইনগুলো 1868, 1908, 1906 সালের এই সিভিল অ্যাক্ট যেগুলো সিপিসি, সিআরপিসি, এভিডেন্স ল, এই আইনগুলো তৈরি করা হয়েছিল। এগুলো মানুষ তৈরি করেছে, এগুলো কালের বিবর্তনে 100-150 বছরে এগুলো শতবার পরিবর্তন করা হয়েছে। মানুষ তৈরি করা আইন আজকে ভালো লাগছে তো কালকে ভালো লাগবে না, কালকে ভালো লাগবে তো পরের দিন ফেলে দিতে ইচ্ছা করবে, কিন্তু এগুলো মানুষকে তো শান্তি দিতে পারে না। ইসলামের দিকে আমরা মানুষদেরকে ডাকি, এটাই আমাদের ফিলসফি, এটাই আমাদের আদর্শ। আমাদেরকে অনেকে বলে রাজনীতি করো তোমরা, আবার লেকচার ছাড়ো না, ইসলাম পালন করো, নামাজ কালাম পড়ো। ইসলাম মনে হয় শুধু নামাজ কালাম আর রোজা রাখাই ইসলাম? এটা হচ্ছে ইসলামের অনুষঙ্গ বিধানের মধ্যে বিধানাবলীর একটা। আমরা মানুষদেরকে বলি উই কল ইউ the rules of Islam, the way of Islam, the guidance of Islam. If this means politics to you, then this is our politics. Absolutely, this is our politics. We call you the rules of Islam, the way of Islam. আমরা মানুষের তৈরি করা মতবাদের দিকে তোমাদেরকে ডাকি না। এখন কেউ যদি বলে এটা তোমাদের পলিটিক্স, আমরা বলি অবভিয়াসলি এই পলিটিক্স আল্লাহ রাসূল করছেন, তিনি রাষ্ট্র চালিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধজাহান দাপিয়ে বেরিয়েছেন। তারা কি রাজনীতির বাইরে ছিল? তারা কি মসজিদ আর খানকা শরীফের ভিতরে মিলাদ শরীফ পড়ছিল নাকি? তারা তো রাষ্ট্র চালিয়েছে, যুদ্ধ করেছে, পৃথিবীতে অভিযান পরিচালনা করেছে, যেখানে মানবতা তার সম্ভ্রম হারিয়েছে, মানবতা তার সকল প্রকার অধিকার হারিয়েছে। নিষ্পেষিত, নিরন্ন, বঞ্চিত, অন্নহারা, বাসস্থান হারা মানুষের পেছনে ছুটে ছুটে বেরিয়েছে এই খোলাফায়ে রাশেদারা। তারা তো পলিটিক্স করেছে। যারা বলে পলিটিক্স থেকে ইসলাম আলাদা, ইসলাম থেকে পলিটিক্স আলাদা, নামাজ রোজা হজ যাকাতের নামে পলিটিক্স, তারা ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান সম্বন্ধে ওয়াকিফাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম is not only so-called religion, it's a complete and comprehensive code of life. If you obey these rules and regulations, you will get peace in your life. You can build your society as well. আমার এই সমাজ ব্যবস্থা পরিপূর্ণভাবে পরিগঠনের জন্য একটা মানুষ নখ কাটা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কবরস্থ কিভাবে করা হবে, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রনস এন্ড ক্রনস এভরিথিং ইন ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন রিটেন এই বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুতরাং আপনার এই মুক্তির জায়গাটাই হচ্ছে আপনাকে আসতে হবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আপনাদেরকে ওইদিকে ইসলামী ছাত্র শিবির আহ্বান করে যে আমরা কারো শিরক করব না, আল্লাহর দাসত্ব করব। এটা আমাদের আকীদা এবং মানহাজ। ছাত্র শিবির স্পেশাল অন্য কোনো আকীদা, অন্য কোনো ধর্ম, অন্য কোনো সিস্টেম নিয়ে মানুষের কাছে আসে নাই বা আসবেও না। আমরা জানি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে ভূমিদশ বিজয় অর্জন করেছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের জন্য শিবিরের সবচেয়ে বেশি ফোকাস কোন দিকে থাকবে? একাডেমিক ফোকাস। আমরা ক্যাম্পাসগুলোতে একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই। একটা জাতি কখনো মিছিল, মিটিং, সভা, সমাবেশ এগুলোর মাধ্যমে গঠিত হয় না। একটা জাতি গঠিত হয় বুদ্ধিভিত্তিক উপায়। একটা জাতি গঠিত হয় সেলফ সাফিসিয়েন্সি ডেভেলপ করার মধ্য দিয়ে। আমাদেরকে কর্মক্ষম যুবক তৈরি করতে হবে, তারা তাদের ইকোনমিকে ডেভেলপ করবে। আমাদের দরকার মেশিনারি ডেভেলপ করা, বড় বড় ইন্ডাস্ট্রি গ্রো আপ করা, হাইটেক ইন্ডাস্ট্রি গ্রো আপ করা, কটেজ ইন্ডাস্ট্রি ডিসেন্ট্রালাইজ করে দেয়া, স্টুডেন্টদেরকে ইফিসিয়েন্সি অ্যালাই করে ফেলা, ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়াকে অ্যালাই করে ফেলা, এগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা আমাদের ভিশনের মধ্যে বলেছি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে চাই। আর সমৃদ্ধ বাংলাদেশ এমনি এমনি গড়া যাবে না, তার জন্য প্রয়োজন সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক। সৎ হলে হবে না। একজন মানুষ খুব সৎ কিন্তু তার দক্ষতা নাই, তাকে দিয়ে সোসাইটি চলবে না। এই সোসাইটি তাকে দিয়ে ভালো কিছু পাবে না। আপনার কাছে 100 টাকা আছে, আপনি বাজারে গেলেন কিন্তু আপনি চরম অদক্ষ মানুষ, মাছ চিনেন না,
এখন 100 টাকা দিয়ে একটা পচা মাছ কিনে নিয়ে আসলেন, কেউ খাইতে পারবেন, আপনি সৎ, আপনার এই সততার কোনো দাম নাই। কিন্তু আপনি একটু দুষ্ট প্রকৃতির আছেন, নিয়ে গেলেন 100 টাকা, 20 টাকা আগে পকেটে ঢুকাই 80 টাকা দর কষাকষি করে একটা মাছ কিনে নিয়ে আসলেন, দক্ষ আপনি মাছ কেনা, দক্ষ। আসলেন 80 টাকা দিয়ে নিয়ে আসলেন, সবাই খেতে পারলো, কিছুটা উপকার হইলো। কিন্তু সততা থাকলে 100 টাকা দিয়ে বড় মাছটা কিনতে পারতেন, তা থেকে মানুষকে আপনি বঞ্চিত করলেন। আমরা বলছি শুধু সততা হইলে হয় না, দক্ষতা থাকতে হয়, আর দেশপ্রেম প্যাট্রিয়টিজম একটা মানুষের মধ্যে থাকলে সে জাতি গ্রো আপ করে। আমাদের প্রায়োরিটি হচ্ছে এই জাতিকে গড়ে তোলা। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে গ্রুমিং সেক্টর যেটা রেমিটেন্স সেক্টর, বাংলাদেশে এই নভেম্বরেও বিগত সময়ের তুলনায় সবচেয়ে বেশি রেমিটেন্স আমাদের একেবারে ফর্মাল চ্যানেলে এসেছে। $30 বিলিয়ন রেমিটেন্স এই বছর বাংলাদেশে ঢুকেছে। ইটস অ্যামেজিং। ইনফর্মাল হুন্ডিবাট্টার মাধ্যমে এই দেশে রেমিটেন্স যেগুলো ঢোকে তা মিলে প্রায় 45 থেকে 46 বিলিয়ন ডলার এক বছরে এই দেশে রেমিটেন্স ঢুকে। এটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতির হার্ট। এই হার্টটা যদি বন্ধ হয়ে যায়, স্টক করবে, এদেশের অর্থনীতি স্টক করবে, স্টকফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। আর একটা সেক্টর আছে বাংলাদেশে, আরএমজি সেক্টর। এই সেক্টরকে গভর্নমেন্ট গুরুত্ব দেয়, কিন্তু এই সেক্টরের যারা শ্রমিক রয়েছে তাদের অধিকারের জন্য গভর্নমেন্ট সঠিক পলিসি নেয় না। কারণ আরএমজি সেক্টরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তারা হচ্ছে এক একটা মাফিয়া, বিজনেসম্যান আর রাজনীতিবিদদের অর্থায়ন করে বড় বড় রাজনীতিবিদ পালে। এ কারণে রাজনীতিবিদদের স্বার্থ উদ্ধারের জন্য 1 কোটি গার্মেন্টস শ্রমিকদের উপরে দমন নিপীড়ন যা করার তাই করে, তাদের অধিকার তারা দেয় না, এখানে তারা নিষ্পেষিত করে। আর একটা বড় প্রবলেম এখানে যেটা রয়েছে, গার্মেন্টস সেক্টর বাংলাদেশের বড় ইকোনমিক সেক্টর বলা হয়, আদতেও সেটা বড় ইকোনমিক সেক্টর কিনা সেটা আপনারা একটু ইউটিউব সার্চ দিয়ে দেখবেন, ফেসবুকে দেখবেন। সেখানে বাংলাদেশ থেকে প্রতি বছর যদি আরএমজি সেক্টর থেকে বাংলাদেশ $22 বিলিয়ন আয় করে, তাহলে বিদেশ থেকে মেশিনারি আমদানি করা এবং নিটওয়্যার, ওভেন অথবা হচ্ছে ডাইং, এই সুতা, তারপর হচ্ছে কালার, এগুলো পৃথিবীর বিভিন্ন দেশ, থাইল্যান্ড থেকে কিনে নিয়ে আসে, চায়না থেকে কিনে নিয়ে আসে, জাপান, জার্মানি, এইসব জায়গা থেকে এগুলো কিনে নিয়ে আসতে গিয়ে আবার 18 থেকে 19 বিলিয়ন ডলার তাদেরকে দিয়ে দিতে হয়। তো আমি তার কাছ থেকে নিয়ে আসলাম, ইউরোপে বিক্রি করে $24 বিলিয়ন, আবার আমি এগুলো দিয়ে দিলাম আর একটা দেশকে $19 বিলিয়ন, আমার হাতে থাকলো $5 বিলিয়ন। ওই $5 বিলিয়ন আপনার জিএনপিতে যুক্ত হয়। এই জিএনপিতে যুক্ত হওয়া $5 বিলিয়ন হচ্ছে আরএমজি সেক্টরের কন্ট্রিবিউশন আসলে। এখন যদি এমন হতো, টার্কিতে যেরকম মিল্লি গুরুশ প্রতিষ্ঠান তৈরি করে নাজিমুদ্দিন এরবাকান, ঘুম ভাঙা এক সিংহ ছিল এই নাজিমুদ্দিন এরবাকান, টোটাল ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল। টার্কিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তার শক্ত মেরুদণ্ডের উপরে দাঁড় করিয়েছিল এই নাজিমুদ্দিন এরবাকান। নাজিমুদ্দিন এরবাকানের পলিসির কারণে মিল্লি গুরুশ প্রতিষ্ঠান তৈরি করে এই সায়েন্টিস্ট তখন সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডেভেলপ করা শুরু করে দিল। কয়েক বছরের ব্যবধানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করে সেখানে যখন পার্লামেন্টে এই বিল পাস উত্থাপন করা হলো যে বাংলাদেশ টার্কি নিজেই হচ্ছে মেশিন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে, তখন করাপ্টেড রাজনীতিবিদরা বেটো দিছে, বলছে না, আমরা আমেরিকা থেকে, বাইরে থেকে যে মেশিনারি রপ্তানি করে নিয়ে আসি তাতে আমাদের খরচ হয় যা, আর এইখানে দেশে উৎপাদনের খরচটা একটু বেশি। কত বেশি? হয়তো 1 টাকা 2 টাকা বেশি হবে। এটা করলে আমাদের ক্ষতি হবে। কেন বলছে জানেন? এটা বলছে এই কারণে যে বিদেশ থেকে যারা নিয়ে আসে এই রপ্তানি করে, এগুলো সব হচ্ছে লেসপেন্সার, সরকারের ওই মন্ত্রী মিনিস্টার, যারা এগুলো রপ্তানি আয় করতে গিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার নিজের পকেটে ঢোকে, স্বর্গরাজ্য তৈরি করে। রাজনীতিতে এই কারণেই তারা করে। আমাদের দেশে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে। 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দেশে, 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়, কিন্তু উৎপাদন করা হয় না। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ক্যাপাসিটি চার্জগুলো প্রতি বছর দেওয়া হয়। অথচ ভারতের আদি গ্রুপের কাছ থেকে যখন জ্বালানি মন্ত্রী কে ছিল, নামটা নিতেও মানে লজ্জা করে, এই দেশটাকে এইভাবে সে বেনিয়াদের হাতে বিক্রি করে দিচ্ছে। অতিরিক্ত টাকা দিয়ে আদনি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনে নিয়ে আসছে, অথচ বাংলাদেশে উৎপাদন করলে তার চাইতে কম খরচ হয়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হতো। সেদিকে না তাকিয়ে আদনি গ্রুপকে প্রমোট করে বাংলাদেশের টাকাগুলো সব ভারতে দিয়ে দিচ্ছে, পাচার করছে সে। ভারতে বলে না যে আমরা যা দিছি ভারত আজীবন মনে রাখবে। কেন বলে? এগুলো খুঁজে খুঁজে দেখবেন কিভাবে সেবা দাসে পরিণত হয়েছিল ভারতের কাছে। আত্মপ্রত্যয়ী একটা জাতি কিভাবে ডিপেন্ডেবল হয়ে যায় একটা জাতি, এভাবে করে করে আমার দেশের ইফিসিয়েন্সি নষ্ট করে ফেলা হয়েছিল। তখন নাজিমুদ্দিন এরবাকান যখন মেশিন উৎপাদনের এই ভেটোটা পাইলো, তখন সে বলল, আমাকে একটু সময় দেন, আমি এর চাইতে কম টাকায় বিদেশ থেকে যা দিয়ে কিনে নিয়ে আসেন তার চাইতে কম টাকায় মেশিন উৎপাদন করে দিন। সে সেটা করছে দেশের কল্যাণের জন্য, এবং সেই টার্কি আজ পৃথিবীতে আবার ওয়ান অফ দ্য সুপার পাওয়ারে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো জাপান যেভাবে দাঁড়িয়েছে, জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বোম বাস্টিং করা হয়েছিল, এরপরে এত অল্প সময় 80 বছরের ব্যবধানে আবার সুপার পাওয়ার হয়ে গেল। বাংলাদেশে তো এরকম বোম বাস্টিং হয় নাই।
জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হারার পরে আজ পৃথিবীতে আবার দাঁড়িয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একটা জাতির মধ্যে অদম্য স্পৃহা থাকলে করাপশন ফ্রি একটা জাতিকে লিড করা সম্ভব হলে সে জাতি করে ওঠে। বাংলাদেশের দুর্ভাগ্য, এ দেশের জন্মের পর থেকে যে শাসক এসেছে, দে আর অল সর্টস অফ পিপল, দে আর করাপ্টেড। রাজনীতি করে করাপশনের জন্য, রাজনীতি করে নিজেদের আখের গোছানোর জন্য। এটা আমাদের দেশের জন্য একটা বড় প্রবলেম। সুতরাং আমি এই জায়গায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এ দেশের যে আরএমজি সেক্টরগুলো এখানে ডেভেলপ করার পূর্বে মেশিনারি ডেভেলপ যদি আমার দেশে করতে পারি, আমি সেই স্কিল গড়ে তোলার জন্য আমার ম্যান পাওয়ারকে উৎসাহিত করি। ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিকে বিদেশে হায়ার স্টাডি করে আবার দেশে ফিরে আসার জন্য ইন্সপাইরেশন করে। আপনাদের কাছে আমরা আহ্বান জানাই, দেশকে ভালোবাসেন। যে দেশে যেহেতু লেখাপড়ার সুযোগ এই গভর্নমেন্ট তৈরি করে দিচ্ছে না, বিদেশে লেখাপড়ার সুযোগের জন্য আমাদের যাওয়া উচিত। এবং আপনি যে আজিজুল হক কলেজে পড়েন, এটার জন্য মন খারাপ করার বিন্দুমাত্র কোনো কারণ নাই। কারণ পৃথিবীতে আপনি যদি উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাহলে ওই উচ্চশিক্ষার ওইখানে কেউ জিজ্ঞাসা করবে না আপনি কোন বিশ্ববিদ্যালয়, কারণ আপনার সার্টিফিকেটে লেখা লাগে ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি। আর ওইখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে গেলে যে একটু বেশি প্রায়োরিটি পায়, এটা মিসকনসেপশন। কারণ পৃথিবীর 1000 ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির অবস্থান নাই। সুতরাং ওদের আসলে খুঁজে দেখারও সময় নাই ন্যাশনাল ইউনিভার্সিটি কি আর ঢাকা ইউনিভার্সিটি কি। আপনি এখান থেকে যদি রেজাল্ট, মিনিমাম রেজাল্ট 3 পয়েন্টের উপরে বা 3.25 মিনিমাম একটা রেজাল্ট করেন, এরপর আপনি যে দেশে যেতে চান সেই দেশের জন্য আপনি প্রিপারেশন নেন। চায়নায় যেতে চান, ফার্স্ট ইয়ার থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ট্রাই করার চেষ্টা করেন। ল্যাঙ্গুয়েজ শিখলে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে যাবেন, নিজে থাকবেন, স্পাউস ভিসায় আর একজনকে সঙ্গীকে নিয়ে যেতে পারবেন, ওইখানে লেখাপড়া করবেন, সব টাকা দেবে, নিজের খরচ মিটায় আবার দেশের পরিবার পরিজনের জন্য সেই টাকাটা পাঠাতে পারবেন। ইউরোপে যান, সেখানে আইএলটিএস লাগে, জিআরই টেস্ট লাগে যদি সায়েন্সের স্টুডেন্ট হন। তো আইএলটিএস টেস্টটা যদি আপনার দিতে হয়, এখন থেকে ইংরেজিটা শেখার চেষ্টা করেন। ফার্স্ট ইয়ারে স্পোকেন ইংলিশ শেখেন, সেকেন্ড ইয়ারে রিটেন ইংলিশটা শেখেন, লিসেনিংটা শেখেন, রাইটিংটা শেখেন। ফাইনাল ইয়ারে গিয়ে আইএলটিএস টেস্টটা যদি আপনি দিয়ে ফেলতে পারেন, 7.5 স্কোর যদি হয়, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েও কানাডা, এরপরে ইতালি, জার্মানি, জাপান এইসব জায়গায় পড়তে পারবেন। জার্মানি যদি স্পেশাল টার্গেট থাকে, জার্মানিতে লেখাপড়ার কোনো খরচ নাই, 1 পয়সাও খরচ হয় না। তো জার্মানিতে আপনি লেখাপড়া করতে চান, জার্মান ভাষাটা ফার্স্ট ইয়ার থেকে শেখার চেষ্টা করেন। জার্মান ল্যাঙ্গুয়েজ যদি জানেন, আইএলটিএস এর স্কোর বেশি লাগে না, এখানে 6 পয়েন্ট সামথিং একটা স্কোর, আর হচ্ছে আপনার অনার্সের রেজাল্ট 3 পয়েন্ট সামথিং। এইটা যদি হয়, জার্মানিতে লেখাপড়া করতে যাবেন, সেখানে লেখাপড়ার পাশাপাশি জব রিপ্লেসমেন্ট আছে, লেখাপড়ার তো কোনো খরচই নাই। এরপরে চাকরি করে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন, নিজেরটা নিজে চলতে পারবেন, আবার দেশে এসে চাকরি করতে পারবেন। বা জার্মানিতেও আপনার চাকরির প্রচুর স্কোপ আছে। এবং পৃথিবীর অর্থনীতিতে এখন চালাচ্ছে আমেরিকার পরপরই এখন চায়নার অবস্থান। পৃথিবীর অর্থনীতি আগামী 20 বছর পরে চায়নার হাতে চলে যাচ্ছে। সুতরাং চায়নায় আপনি যাওয়ার জন্য টেকনিক্যাল ইউনিভার্সিটি, হাজার হাজার ইউনিভার্সিটি আছে, সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন। এই অবারিত স্কোপ আপনার জন্য খোলা। এই টেকনিক্যাল জায়গায় পড়াশোনা করে এসে তাদের সাথে কোঅপারেশনে বিজনেস করতে পারেন, দেশে ইন্ডাস্ট্রি গ্রো আপ করতে পারেন। আপনার মেধা থাকলে দেশ একটা দিন ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এবং নিকট ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দেশপ্রেমিক একটা কমিউনিটির কাছে যাবে ইনশাআল্লাহ। এবং তারা তখন এই মেধাগুলোকে অ্যাকোমোডেট করবে, এই মেধাগুলো তারা ইউটিলাইজ করে এই বাংলাদেশকে 4 বছরের ব্যবধানে একটা সুপার কোয়ালিফাইড একটা রাষ্ট্রে পরিণত করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের মেধার দরকার হবে, এগুলো ইউটিলাইজ করার জন্য টেক প্রিপারেশন এখন থেকেই আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন। আপনাদের সংগঠনের কার্যক্রম অলমোস্ট টাইম কেন গুপ্ত থাকে, প্রকাশ্যে কেন আসে না? ভাই এখন তো গুপ্ত প্রোগ্রাম করছি না, প্রকাশ্যে প্রোগ্রাম করছি। আমাদের একজন পরামর্শ দিয়েছে লাইব্রেরি একাডেমির বাইরে বই কালেকশন বাড়ান, ইনশাল্লাহ আমরা বাড়াবো। আমাদের তো এতদিন কাজ করতে দেয় নাই ক্যাম্পাসগুলোতে। আমাদের লক্ষ লক্ষ আসামি ইসলামী ছাত্র শিবিরে, 10,000-এর উপরে মামলা, 5 লক্ষ আসামি শুধু একটা ছাত্র সংগঠন। 300-র উপরে আমাদেরকে শহীদ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। ক্যাম্পাসে ছাত্র শিবিরের নাম নিশানা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে, টাকনুর উপরে প্যান্ট পরে দেখলে সালাম দেয়। শিবির সন্দেহে পিটায় মারছে। আবরার ফাহাদ এর দৃষ্টান্ত। আবরার ফাহাদ তো সাক্ষী হয়ে আছে, এর আগে আমাদের শত শত ভাইদেরকে এইভাবে হত্যা করছে। কোনো ক্যাম্পাসে তো কোনো দলকেই কাজ করতে দেয়। আমরা যখন সুযোগ পেয়েছি, এখন আমরা আমাদের কার্যক্রমগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারছি, সামনে আরো বেশি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা স্কিল ডেভেলপমেন্টে কি কি করতে পারি, ইসলামের দৃষ্টিতে মেয়েদের কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা, পর্দার মাধ্যমে মেয়েরা বর্তমান যুগে কিভাবে পর্দা মেনটেন করে ক্যারিয়ার গঠন করবে, এটা খুব পৃথিবীর কোথাও বাধা নেই। আমি মালয়েশিয়াতে দেখেছি, সেখানে পর্দা মেনটেন করছে মেয়েরা,
মিনিস্ট্রির সর্বোচ্চ পর্যায়গুলোতে জব করছে তারা, কোনো জায়গায় অ্যাক্সেসিবিলিটি তাদের কমতি নাই, সেখানে তো তারা ইসলামিক নর্মস ভ্যালুস পালন করার জন্য চেষ্টা করছে, রাষ্ট্র সেভাবে পরিচালনা করার চেষ্টা করছে। পর্দা কখনোই কোনো দিন কোনো কালেই প্রতিবন্ধকতা নয়, এটা একটা পোশাক। আমি আমার পাঞ্জাবিটা যদি পোশাক পরি, আমারে যদি বলা হয় যে না প্যান্ট শার্ট পরে আসতে হবে, পাঞ্জাবি পরে যা করা যায় প্যান্ট শার্ট পরে তা সবই কিছু করা যায়, কোনো প্রবলেম নাই। পোশাক কোনো ব্যারিয়ার না, পোশাক হচ্ছে মানুষের নিজস্ব চাহিদার আলোকে সে পরে থাকে। আপনি আপনার পোশাকের ভ্যালু অনুযায়ী আপনি আপনার কোয়ালিটি ডেভেলপ করলে সব জায়গায় আপনি অ্যাক্সেস পাবেন, এখানে আপনাকে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করার নাই, পারবে না ইনশাআল্লাহ। শিবির তো বলে ছাত্র শিবির লেজুর ভিত্তি না, অথচ বর্তমানে দেখা যাচ্ছে জামাতের সকল প্রোগ্রামে তারা খুব সোচ্চার, কিন্তু তাদেরই বলে জামাত শিবির আলাদা সংগঠন। হ্যাঁ, এখনো বলছি জামাত শিবির আলাদা সংগঠন। আইডিওলজিক্যালি আমরা ইসলামিক মনা, এবং যে সিস্টেমগুলো জামাত ইসলামী এই বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, ইসলামী ছাত্র শিবির সেইটাকে শতভাগ সাপোর্ট করে। ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামী দাওয়াত দেয়, তাই জামাত ইসলামের মঞ্চে ইসলামী ছাত্র শিবির যায়। যদি বিএনপি দাওয়াত দিত তাও যাইতাম, অন্য কোনো দল দাওয়াত দিলে যাই, অনেক মঞ্চে আমাদেরকে দেখেন, কিন্তু জামাত ইসলামে বেশি দেখেন কারণ ওরা বেশি ডাকে। আবার দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামীতে যারা ক্যান্ডিডেট হয়েছে এখন, তা সবই হচ্ছে ছাত্র শিবিরের এলাম নাই, মানে যা ক্যান্ডিডেট হয়েছে তার 95% হচ্ছে ছাত্র শিবিরের এলাম নাই। আমাদের সাবেক ছাত্র শিবিরের ভাইদের জন্য যারা আমাদের টাকা দেয়, আপনাদের এই প্রোগ্রাম করতে তো খরচ হয়েছে, কারণ আমরা ছাত্র কয় টাকা পকেট থেকে বের করতে পারছি, সব তো এই সাবেক ভাইয়ারা দিয়ে কিন্তু আমাদের সংগঠন পরিচালিত হয়। আমাদের টেম্পো স্ট্যান্ড দখল করা লাগে না, সাদাবাজি করা লাগে না, এগুলো তো আমরা করি না। তাহলে আমরা টাকাটা পাই কোথায়? আমাদের ভাইরা দেয়। আমরা চাই আমাদের ভাইদেরকে আমরা তো ছাত্র শিবিরে থাকাকালীন ইফিসিয়েন্ট করে গড়ে তুলি, মোরাল স্ট্যান্ডে গড়ে তুলি, এবং আমরা পরীক্ষিত ইসলামী ছাত্র শিবির করার পরে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা হয়েছে তারা কোনো দুর্নীতি করে নাই, স্বজনপ্রীতি করে নাই, মন্ত্রিত্ব চালিয়েছে ফ্রি ফেয়ার, কোনো এলিগেশন তাদের নামে পায় নাই। তারা চেয়ারম্যান হয়েছে, সেই চেয়ারম্যানই পালন করতে গিয়ে নিজের পকেটের টাকা খরচ হয়ে গেছে, এরপরেও করাপশন করে নাই, ওই এলাকার মানুষগুলো সাক্ষী দিয়েছে। সুতরাং ইসলামী ছাত্র শিবির সেই মানুষগুলো রাষ্ট্রের কল্যাণের জন্য সার্ভ করে থাকে। আমরা এগুলো তৈরি করে নিজেদের থলে তো জমা করে রাখি না, আমরা ছাত্র শিবির জনশক্তিকে তৈরি করি ভবিষ্যৎ প্রজন্মকে, এই রাষ্ট্রকে, সারা পৃথিবীকে আলোকিত করার জন্য। সুতরাং ইসলামী ছাত্র শিবির করার পরে যারা রাষ্ট্রের কল্যাণের জন্য, আমাদের ছাত্র শিবিরের সাবেক ভাইরা দেখবেন তাদের বক্তৃতায় এখন যারা এমপি ক্যান্ডিডেট হয়েছে বুক ফুলায় বলে যে রাষ্ট্র ক্ষমতায় যদি যাই সরকারি ট্যাক্সের টাকায় কেনা কোনো গাড়ি আমরা নেব না, সরকারের কোনো সুযোগ আমরা নেব না, সরকারের টাকার কোনো ফাঁদ আমরা নেব না, দুর্নীতির সাথে থাকবো না, সাদাবাজির সাথে থাকবো না, সাদাবাজি করতে দেব না। বুক ফুলায় এগুলো অন্য দলের ওরা বলুক তো, যদি বলে কুকুর বিড়াল সামনে কয়টা থাকলে এগুলো হাসা শুরু করে দেবে, কি বলে কিছুক্ষণ আগে তো আমার সামনেই সাদাবাজি করছে, এগুলো বিশ্বাস করবে না কুকুর বিড়ালও, বুক ফুলায় এটা বলতে পারবে না। ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা বুক ফুলিয়ে এটা বলতে পারে, কারণ প্রফেশনালি তারা যেখানে গিয়েছে ইথিক্যাল জায়গায় তারা তাদের মোরাল স্ট্যান্ডকে তারা ধরে রাখতে পারছে। তা আমরা সেই প্রোডাক্টগুলোকে এখন সোসাইটির সামনে উন্মুক্ত করে দিয়েছি। এখন আমাদের লায়াবিলিটি হচ্ছে আমাদের এই ভাইদেরকে মানুষের সামনে উপস্থাপন করা। তারা আমাদেরকে দাওয়াত দিলে আমরা যাবো না? আমরা আমাদের সাবেক ভাইদের জন্য এই কাজগুলো আমরা করে থাকি, এগুলো আমাদের সেই স্ট্যান্ড আছে অনেক আগে থেকে, এটা আমরা করবো ইনশাল্লাহ। এটা এমন নয় লেজুর ভিত্তি বলতে আপনারা যা বুঝান যে মাদার পার্টির পারপাস সার্ভ করা। কোনো ক্যাম্পাসে আমরা জামাত ইসলামের আমিরের নামে স্লোগান দিয়ে বেড়াই না, জামাত ইসলামের আমিরের নামে পোস্টারিং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আমরা করছি? মাওলানা মওদুদীর জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করি আমরা এখানে? কোনো ক্যাম্পাসে আমরা কি কোনো দলের নেতাকর্মীর সুস্থতার দাবিতে, আমার নেতাকর্মীর সুস্থতার দাবিতে বিশাল শোকসভার আয়োজন, এগুলো আমরা করি না। ক্যাম্পাসগুলোতে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য হবে না, ছাত্র বান্ধব কল্যাণমুখী কাজ হবে ক্যাম্পাসগুলোতে। আর দেশের স্বার্থে রাজনৈতিক সচেতনতা করার জন্য, দেশের কল্যাণের জন্য আমরা ক্যাম্পাসে বিদ্রোহ করি, আমরা আন্দোলন করে থাকি, ছাত্রদের নিয়ে আমরা গণ আন্দোলন করে তুলি। এটা আমাদের মোরাল স্ট্যান্ড। আমাদের নেতৃত্ব কাঠামো তৈরির ক্ষেত্রে কোনো দলের ইনফ্লুয়েন্স নাই। মেম্বার কনফারেন্স হয়, তার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি 1 বছরের জন্য নির্বাচিত হয়। কেউ রাতের অন্ধকারে সিগনেচার দিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির পদ বাতিল করতে পারে না, এরকম কোনো ঘটনা বাংলাদেশে নাই। কোনো কার্যকরী পরিষদের পদ এভাবে বাতিল করতে পারে না কোনো রাজনৈতিক দল, এরকম কোনো এখতিয়ারি কারণে। আমাদের ডিসিশন আমাদের হয়, কখন মিছিল করব, কোন এজেন্ডা নিব, কোন কর্মসূচি করব, এগুলো কোনো রাজনৈতিক দলের এজেন্ডা প্রেসক্রিপশন আর সাবস্ক্রিপশন নিয়ে আমাদেরকে ময়দানে নামতে হয় না।
এই জায়গা থেকে আমরা অটোনোমাসলি আমাদের সংগঠনের লিডারশিপ গ্রুপ এবং ফাংশনিং গুলো করে থাকি। তবে আদর্শিক দিক থেকে জামাত ইসলামী অন্যান্য ইসলামী অনেক দলগুলোর সাথে আমাদের আদর্শিক মিল রয়েছে। এই আদর্শিক মিলের জায়গা থেকে আমরা পরস্পরকে কোঅপারেশন করি, সহযোগিতা করি। আগামীর বাংলাদেশে এই দেশ পরিচালনায় যদি করাপশন ফ্রি মানুষেরা যায়, তাহলে আলটিমেটলি জাতি উপকৃত হবে, সোসাইটি উপকৃত হবে। সেজন্য আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই। আমরা মানুষের সামনে সঠিক নেতৃত্ব বাছাইয়ের জন্য, কল্যাণকামী নেতৃত্ব তারা যাতে বাছাই করতে পারে, এই জন্য কাউন্সিলিং এ নেমেছি। এটা আমাদের জাতীয় দায়িত্ব, জনগুরুত্বপূর্ণ এই দায়িত্বগুলো আমরা পালন করছি। এই জন্য কারো লেজুর ভিত্তি আমাদের করতে হয় না বা হবে না।